অনেক গৌরিক অভিনন্দন এবং ধন্যবাদ। হ্যাঁ, কি বলতে চাইছিলেন? ওই যে রথ দেখছেন, এই রথ সম্বন্ধে একটি সুন্দর ইতিহাস আছে। আচ্ছা, বলুন। এই রথটা আমাদের বাবু নিজে হাতে আগে তৈরি করতেন। রথটা কি ওই পিছনের দিকে? পিছনে। চলেন একটু যাওয়া যাবে? পরে গিয়ে ওটা অ্যাড করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই রথটা যেদিন করেন, শেষ পর্যায়ে এসে যিনি শিল্পী, তার 4টে আঙুল পড়ে যায়। তখন আমাদের যিনি ম্যানেজার ছিলেন, তার স্ত্রী সেখানে ছিলেন, ম্যানেজার ছিলেন, আরো সবাই ছিলেন, কিন্তু ওই আঙুলগুলো পড়ে গিয়ে ওই যে কাঠের যে গুঁড়ো, ওই গুঁড়োর সঙ্গে লটপট হয়ে গিয়েছিল। বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকেও, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। হ্যাঁ, আজকে আমরা যে মন্দিরে আমরা যাব সেটা হলো আকাইপুর ব্যাসপুর মন্দিরে। এটা হয়তো মন্দিরটার নাম হয়তো খুব কমই শুনেছ, কিন্তু খুব সুন্দর, কাছে পিঠে একদিনে ঘোরার জন্য খুব সুন্দর মন্দির এবং পরিবেশটাও খুব সুন্দর। সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি দেব, তাহলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো এবং সপরিবারের সাথে এখানে ঘুরে আনন্দ উপভোগ করতে পারো এবং ভগবানের দর্শন করতে পারো। এবং কীভাবে আসতে হবে সেটা হলো, রানাঘাট থেকে যারা আসবে, রানাঘাট বনগা লোকাল ধরে আকাইপুর নেমে টোটো ধরেও আসতে পারো, এবং যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে বনগা নেমে বনগা টু রানাঘাট লোকাল ধরেও আকাইপুর নেমেও তোমরা আসতে পারো। তাহলে চলো, আমরা পুরো বিস্তারিত তোমাদেরকে আমরা দেব, আর তোমরা জানো আমরা পুরো বিস্তারিত ডিটেলসের সাথে আমরা ভিডিও বানাই। তাহলে চলো। রায়পুর যে স্টেশনটা দেখতে পাচ্ছ, একটাই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের থেকে তোমরা লাইনটা ক্রস করে এসে যে আকাইপুর নবগোপাল হাই স্কুল রয়েছে, এই রাস্তাটা ধরে তোমরা সামনে গিয়ে তোমার টোটো কিংবা অটো ধরতে হবে। তাহলে চলো, আমাদের সঙ্গে থাকো, পুরো বিস্তারিত তথ্য তোমাদেরকে দেবো। হলো রেল গেট, আর এখানে টোটো স্ট্যান্ড, এখানে 3 রাস্তার মোড়, এখান থেকেই কিন্তু টোটোটা ধরবো। আর আমি এই যে স্টেশনের রাস্তা ধরে এই দিক দিয়ে আসলাম, সে আমি ধরবো। ব্যাসপুর মন্দিরের ভাড়া কত? একা যাবে? হ্যাঁ, একা গেলি ভাড়া 10 টাকা, একা গেলি 20 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইনালি আমরা ব্যাসপুর মন্দিরে পৌঁছে গেছি এবং ভিতরে ঢুকবো এবং খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে মন্দিরটা কত সুন্দর লাগছে। আমি সব পুরো খুঁটিনাটি তথ্য দেব, আমাদের সঙ্গে থাকো। তাহলে চলো, ভিতরে ঢুকে সব দেখা যাক এবং বিস্তারিত আমি বলবো। গুটি গুটি পায়ে আমি পৌঁছে গেছি ব্যাসপুর মন্দিরে। আমি আস্তে আস্তে ঢুকছি। ঢুকেই দেখো ডান দিকে, এই দিক দিয়ে একটা গলি রয়েছে এবং বসার জায়গা রয়েছে, আর বিভিন্ন ফুল গাছ এবং ঝাউ গাছ এবং পাতাবাহারি গাছের সম্ভার এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে মেন মন্দিরটা, মন্দিরের উপরে তোমরা দেখতে পাচ্ছ সেই মহাভারতের যুদ্ধের কৃষ্ণের রথের সারথি ভগবান, সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। এবং বাঁ পাশে আমি এখন
ঢুকবো। এই বাঁ পাশটা আমাদেরকে দেখাবো, ঢুকেই মন্দিরের আগে যে বাঁ পাশ দিয়ে ঢুকলেই এই যে এইখানে যে একটা মন্দির রয়েছে, এখানে কিন্তু যজ্ঞ করা হয়। এই দেখো যজ্ঞের পুরো স্ট্রাকচার কিন্তু এখানে করা রয়েছে, বসার জায়গা রয়েছে। আমি কোনো কিছু স্কিপ না করে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দেব। এটা হলো মেন মন্দির এবং ডান দিকে এই যে আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ দিয়ে পুরো রাস্তা এবং গলি করা রয়েছে। এবং ডান দিকে দেখো, এটা কিন্তু বাবা ভোলেনাথের মন্দির। কত বড় শিবলিঙ্গ কিন্তু এখানে রয়েছে। শিবলিঙ্গটা কিন্তু দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে পুরো কষ্টি পাথরের। এবং সাথে রয়েছে দেখতে পাচ্ছ যে নন্দ, সামনে বাবা ভোলেনাথের শিবলিঙ্গের সামনে। এবং চারদিকে চারটে মূর্তি রয়েছে। এটা দেখো, আমি একটু জুম করে দেখাই। এটা হলো ব্রহ্মার মূর্তি এখানে স্থাপিত, আর বাবা ভোলেনাথের ডান পাশে রয়েছে গণেশজি। এবং আমি একটু এই সাইডের থেকে দেখাই, তাহলে ভালো করে দেখানো যাবে। বজরংবলীর একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে, চারদিকে চারটে মূর্তি। আর এই পাশে রয়েছে দেখো আর একটা মূর্তি, আমি একটু জুম করে দেখাই। এটা কিসের মূর্তি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। চারদিকে চারটে মূর্তি, আমি তিনটে মূর্তি তো বলেছি, এবং এই তৃতীয়টা কিসের মূর্তি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর মন্দিরের একদম বাঁ পাশে রয়েছে, আমি একটু দেখাই, বাঁ পাশে রয়েছে এটা হলো মনসা দেবীর মন্দির। তাহলে চলো মনসা দেবীর মন্দিরটা তোমাদেরকে দেখাই। এটা বন্ধ রয়েছে, যে পাঁচ মুখ নাগদেব এখানে বিরাজ করে আছে। কত সুন্দর দেখো লাগছে, সাইডে কত সুন্দর প্রকৃতির একটা মনোরম পরিবেশ কিন্তু এই মন্দিরে কিন্তু আসলে তোমরা দেখতে পাবে। এবং লোকালয় থেকে একদম নিলিবিলি সময় কাটানোর জন্য এবং ভগবানের দর্শন করার জন্য একটা উপযুক্ত একটা জায়গা। এবার কিন্তু মেন মন্দিরটা তোমাদেরকে আমি বিগ্রহগুলো দেখাবো। মন্দিরের সামনে দেখো তুলসী দেবীর মন্দির এটা, এবং বিভিন্ন গাছ ফুল গাছের সম্ভার কিন্তু রয়েছে। এই পাশেও দেখো তুলসী দেবীর মন্দির এবং বিভিন্ন ফুলের সম্ভার। ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ। বাঁ পাশে তোমরা দেখতে পাচ্ছ বিগ্রহ নিতাই গৌরের। আর পুরোহিতের মুখেই তোমরা শুনে নিলে কি কি বিগ্রহ রয়েছে। এটা হলো রাধা মাধবের, তোমরা দেখতে পাচ্ছ। আর একদম সামনাসামনি মেন বিগ্রহ কিন্তু এটা।
পুরোহিত, আমরা সামনের থেকে দেখাচ্ছি। তোমাদের বিগ্রহটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যোগমায়া দেবী দেখতে পাচ্ছ, এটা হলো মহালক্ষ্মী ও গণেশের বিগ্রহ এবং সরস্বতীর মূর্তি সবশেষে একদম। মন্দিরের পরিবেশটা দেখো কত সুন্দর। অসাধারণ। আমরা এই মন্দিরের মহন্ত এবং সেবায়েতকে পেয়ে গেছি, তার মুখ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের ইতিহাস এবং খুঁটিনাটি তথ্য আমরা শুনে নেব। নমস্কার, আপনার নাম? হরে কৃষ্ণ, আমার নাম নিমাই কৃষ্ণ গোস্বামী। আচ্ছা আচ্ছা, এই যে এই মন্দির মানে এটা হলো ব্যাসপুর মন্দির নামে পরিচিত নাকি? না, এটা জনশ্রুতি, কেউ বলে ব্যাসপুরের মন্দির, কেউ বলে কৃষ্ণ মন্দির, কেউ বলে দুর্গা মন্দির, কেউ বলে আকাইপুর মন্দির। কেননা প্রত্যেকটা দরজার মধ্যে একটি করে দরজাতে একটা করে দুর্গার মূর্তি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব থেকে বড় যেটা, সেটা ওপরে তাকিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে রথ পরিচালনা করছে। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে স্বয়ং কৃষ্ণ। এবার জনশ্রুতি যেমন ভাবে যার যেটা মনে চায়, যার যেটা ই হয়, সে সেটা বলে, আচ্ছা, তাতে তো কোনো বাধা নেই। না না, হ্যাঁ, যে যেমন বলছে তেমন যেমন বলুন। আর এই মন্দিরের ইতিহাসটা আপনি এখন বলুন। আর এই মন্দিরটা যিনি তৈরি করেছেন, ওনার মা যখন বয়স হয়ে গেল, তখন বৃন্দাবনে ঠিক এই মন্দিরটাই আছে বৃন্দাবনে। তখন মা বললেন যে, খোকা, আমার তো যথেষ্ট বয়স হয়েছে বাবা, আমি একটু ঠাকুরের সেবা পূজা করব, তুমি আমাকে একটা বাড়িতে মন্দির করে দাও, আমি সেখানে সেবা পূজা করি। তাই ছেলে গভীরভাবে মায়ের এই কথাটাকে মনে করে রাখলেন এবং বৃন্দাবনে থেকে বড় বড় ইঞ্জিনিয়ার এনে, এখানটা একটু খাল ডোবা ছিল বা অনেক কিছু এত সুন্দর ছিল না, সেটাকে সুন্দর করে তিনি মায়ের সেই মনোবাসনাকে পূর্ণ করবার জন্য তিনি সেই বৃন্দাবনের যে রমণরতী রোডে যে রাধা ট্রাস্ট বাঙালি মন্দির আছে, সেই মন্দিরটাকেই এখানে তুলে নিয়ে আসলেন এবং মায়ের সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন। যিনি মালিক, তিনি এতই মাতৃভক্ত, মাকে এতই শ্রদ্ধা করতেন, এতই ভালোবাসতেন, এতই সম্মান করতেন। যতদিন মা ছিলেন, সে মা যখনই তাকে আহ্বান করতেন, তখনই মায়ের আজ্ঞা উনি পালন করতেন, সঙ্গে সঙ্গে চলে আসতেন। জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদে পি গড়িয়সী। তিনি এইভাবেই মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। সেই জন্যই আজকে আমরা এখানকার যারা বাসিন্দা, উত্তর 24 পরগনার বেশপুর গ্রামের বাসিন্দারা, আকাইপুর রেল স্টেশন, আকাইপুর পঞ্চায়েতের বাসিন্দারা ধন্য। সামনে যে দেখতে পাচ্ছেন যে যজ্ঞকুণ্ড, এখানে বিশ্ব কল্যাণ যজ্ঞ হয়। আচ্ছা আচ্ছা, সমস্ত দেশবাসীর, সমস্ত পশ্চিমবাংলার, সমস্ত বেশপুর আকাইপুর অঞ্চলের সবাইকার মঙ্গলার্থে উনি দিল্লি থেকে, হরিদ্বার থেকে, রাজস্থান থেকে পণ্ডিত পাঠিয়ে দেন। শুদ্ধভাবে একদম বৈদিক মন্ত্র উচ্চারণ করে, যাতে সেই হোম যজ্ঞ, বৈদিক কল্যাণ, বিশ্ব কল্যাণ যজ্ঞ যাতে সুন্দরভাবে হয়, তিনি প্রত্যেক বছরে দুর্গা পুজো, বাসন্তী পূজা,
সরস্বতী পুজো এবং রথযাত্রায় এইভাবেই এই যজ্ঞ অনুষ্ঠান হয়। আর এই যে সামনে যে বাগিচাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাগিচা, এই বাগিচাগুলো সমস্ত কিছুর কৃতিত্ব হচ্ছে আমাদের যিনি ম্যানেজার আছেন, তিনি এই বৃন্দাবনটাকে রূপদান করেছেন নিজের প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম করে নিজের পুত্রবৎ স্নেহ করে এই গাছগুলোকে তিনি স্থাপন করে। একটা বালুকা ভূমি ছিল, সেখানে একটি গাছকে একদম লেগে থেকে আজকে যে সৌন্দর্য, আজকে যে বৃন্দাবনের সৌন্দর্য, এই পুরো কৃতিত্বটাই হচ্ছেন আমাদের ম্যানেজার বাবু। তিনি এই বৃন্দাবনটাকে সুন্দর করে, তিনি তার শিল্প কলা এত সুন্দর, তার হাতের কাজ এত সুন্দর যে তিনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন। আমাদের যে পেছনে আছে রথ, তারপরে আছে একটি পদ্ম সরোবর। বর্তমানে পদ্ম সরোবরে পদ্ম নেই, যে কোনো কারণে এই জল নেই। সেই পদ্ম সরোবরে মানুষ আসতেন, দর্শন করতেন। ভবিষ্যতে পেছনে ফাউন্ডেশন হয়েছে, হতে চলেছে বা হচ্ছে, সেখানে হয়তো নতুন করে অন্য কিছু হবে। দেখতে পাচ্ছেন ভোলা মহেশ্বর পঞ্চমুখে পঞ্চানন গাইছেন রাম নাম। ডান এই দেখুন মনসা দেবী। তো ভক্তরা এখানে আসে, যার যেটা ভালো লাগে তিনি সেই ঠাকুরের পুজো প্রদান করেন। আর পরিশেষে বলবো যে যিনি এটা স্থাপন করেছেন তিনি যেন যুগ যুগ, হয়তো মানব শরীর চলে যাবে কিন্তু তিনি অমর হয়ে থাকবেন তার এই কর্মের জন্য, ধর্মের জন্য। ধী ধাতু প্রত্যয়, মন প্রত্যয় করে ধর্মকে যিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করেন। তাই ধর্মের প্রতিষ্ঠার জন্য তিনি যা করলেন, যুগ যুগ প্রত্যেক মানুষের মধ্যে তিনি বেঁচে থাকবেন তাদের আশীর্বাদে, তাদের ভালোবাসায়, তাদের অপার করুণায়। কেননা বহু সাধু, বহু ভক্ত এখানে প্রতিদিন আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই এখানে যে ভক্তরা আসছেন তাদের ধুলি, বৃন্দাবনের যে ধুলি, সেই ধুলি আমরা অঙ্গে মাখি। তো অনেকেই যারা বৃন্দাবনে যেতে পারেন না, তারা এই যে ভক্তরা আসেন, তারা যে ধুলি এখানে রেখে যান, সেই ধুলিকে তারা বৃন্দাবনের ধুলি মনে করেই এখানে এই ধুলি মাখেন। তাই ভক্তরা একে বলেন খাস বৃন্দাবন, ইংরেজিতে বলে লিটল বৃন্দাবন, কেউ বলে এক টুকরো বৃন্দাবন। এইভাবেই জনশ্রুতি হয়ে এই ভিডিওর কল্যাণে সমস্ত ভক্তরা দেখছে, আসছে। তাই উত্তরোত্তর প্রত্যেক ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকবে একটাই, যেন আপনারা সবাই আশীর্বাদ করবেন। যিনি মালিক, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি যেন অনন্তকাল ভগবানের চরণ কমলে পৌঁছতে পারে এবং সেখানে নিত্যধামে বসবাস করতে পারে। জয় জগৎবন্ধু হরি,
জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। প্রথমে যে ঠাকুর আছে এটা হচ্ছে নিতাই এবং গৌর। কেননা নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি, ব্রজে গেলে রাধারানীর করুণা লাভ হলে তবে আমরা শ্যাম সুন্দরকে পাব। তাই নিতাই গৌর প্রথমেই রয়েছে। কলিযুগের নিতাই গৌরের করুণার প্রয়োজন। তারপরে আছে কৃষ্ণ বলরাম সুভদ্রা, কৃষ্ণ বলরাম। তারপরে আছে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বে কারণে কারণম। তারপরে রয়েছেন যোগমায়া, বা কেউ বলেন শেরাবালি। তারপরে আছে গণপতি বাপ্পা, গণেশ এবং মহালক্ষ্মী। তারপরে আছে বিনা পানি সরস্বতী। তাহলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী বিদ্যমান আছেন। যদি আপনার গুণ থাকে তাহলে আপনি সর্বত্র পূজিত হবেন। তাই পরিশেষে সেই বাগদেবী, যিনি জিহ্বায় ভর করলে বোবাও কথা বলতে পারে, কালিদাসও মহাপণ্ডিত হয়েছিলেন। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে সেবায়িত হিসেবে আমাদের প্রার্থনা থাকবে যে আমরা ক্ষুদ্র জীব, সেবা পূজার কিছুই জানি না, তথাপি আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণধূলি একমাত্র আমাদের কাম্য। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। জয় জগৎবন্ধু হরি, বলো রাধে রাধে রাধে। আচ্ছা বলছি, মানে মন্দিরটা কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়? মন্দিরটা খোলা হয় ভোর 5টায়, মঙ্গলা আরতি শুরু হয়। মঙ্গলা আরতির পরে 8টার সময় বাল্যভোগ হয়। তারপরে 11:30টায় অন্নভোগ হয়। 4টে ভোর ফলাহার হবে। নৈশকালীন 8টার সময় ভগবানের ভোগ লাগিয়ে তারপরে ঠাকুরের শয়ন দেয়া। আচ্ছা, তাহলে ভোর 5টা থেকে 1টা পর্যন্ত এবং 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত গরমের দিনে। শীতকালে ওটা 8টা হয়ে যাবে। আচ্ছা, মানে কেউ যদি দেখা গেল দূর থেকে মানে আসে, তাহলে তাদের জন্য অন্ন প্রসাদের না, এখানে বাইরের সেই ভাবে পরিকাঠামো এখানে নেই। বাইরের যদি আসেন তারা দর্শন করে তাদের এখানে থেকে চলে যেতে হবে। থাকার বা কোনো কুপনের ব্যবস্থা এখানে নেই। মানে কোনো, মানে এখানে কোনো যে গেস্ট হাউস ফেস্ট হাউস কোনো নেই যে থাকা ফাঁকা? আচ্ছা, পাবলিকের জন্য নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই ব্যাসপুর মন্দির আমরা যদি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করি বা সেটা আপনাদের বিষয়। আপনাদের জানি না কিভাবে নেবেন বা কিভাবে করি, সেটা আপনাদের বিষয়। আমাদের আপনাদের সেবার যেইটুকু দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করব বা করছি। এবার সেটা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, এটা এই মন্দিরটা কতদিনের পুরনো আর কি? এটা হয়েছে আর পুরনো বহু দিনের। হ্যাঁ, সেই 2008 সালে এটা উদ্বোধন হয়। উদ্বোধন হয়। আর পুরনো মানে আদি অনেক দিন ধরেই আছে। তাও কত মানে আনুমানিক? তাও আনুমানিক ধরুন, এটা পূর্ববঙ্গের থেকে এসে এখানে ওনারা ছিলেন। এবার নিজেরা নিজেদের মতো করে পূজা অর্চনা, মোটামুটি 50-60 বছর। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে তোমরা শুনে নিলে যে ব্যাসপুর মন্দিরের যে সেবায়ত, তার মুখ থেকে তোমরা শুনে নিলে এই মন্দিরের অরিজিনাল ইতিহাস, কখন মন্দির খোলে এবং বন্ধ হয়, সব বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করো। ধন্যবাদ। এখন আমাদের জয় সঙ্গে শ্রীকৃষ্ণ। যদি কিছু আপনার ই করার থাকে বলতে পারেন যে আপনাদের সঙ্গে কেমন কি করলুম। না 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 না, যথেষ্ট আপনি ভালো বলেছেন এবং বিস্তারিত, একদম পুরো বিস্তারিত বলেছেন। আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক গৌরিক অভিনন্দন এবং ধন্যবাদ। হ্যাঁ, কি বলতে চাইছিলেন? ওই যে রথ দেখছেন, এই রথ সম্বন্ধে একটি সুন্দর ইতিহাস আছে। আচ্ছা, বলুন। এই রথটা আমাদের বাবু নিজে হাতে আগে তৈরি করতেন। রথটা কি ওই পেছনের দিকে? পেছনে। চলেন একটু যাওয়া যাবে? পরে গিয়ে ওটা অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই রথটা যেদিন করেন, শেষ পর্যায়ে এসে যিনি শিল্পী, তার 4টে আঙুল পড়ে যায়। তখন আমাদের যিনি ম্যানেজার ছিলেন, তার স্ত্রী সেখানে ছিলেন, ম্যানেজার ছিলেন, আরো সবাই ছিলেন, কিন্তু ওই আঙুলগুলো পড়ে গিয়ে ওই যে কাঠের যে গুঁড়ো, ওই গুঁড়োর সঙ্গে লটপট হয়ে গিয়েছিল। তা উনি ম্যানেজার স্ত্রী এখানে ছুটে এসে কাপড় আমাদের কাছে চাইলেন এবং আমাদের কাছে পেলো কি না পেলো ঠিক মনে নেই, কিন্তু সেই কাপড় দিয়ে উনি ওই আঙুলগুলো তুলে একটি জায়গায় করে রাখলেন। সেই আঙুলগুলো নিয়ে গিয়ে কলকাতাতে সেট করে একটা আঙুলের মধ্যে অনেক ছিল, আর দুটো আঙুলের মধ্যে পরিষ্কার ছিল। যে দুটো পরিষ্কার ছিল সেই দুটো জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঈশ্বরের জগন্নাথের দেখুন, সেই হাত দিয়ে সে এখনো হাতুর বাটাল ধরতে পারেন। তা সেই দিন যদি উনি ছুটে এসে এখান থেকে কাপড় সাহস করে নিয়ে পরিষ্কার করে ওগুলো না রাখতেন, যদি ওই কাঠের গুঁড়ো লেগে থাকতো, তাহলে কিন্তু বেচারির এই হাতটা জোড়া লাগতো না। এই জগন্নাথের দেবের খুব ইচ্ছা যে তাকে দিয়ে কাজ করাবেন, তাই সেই এই জন্য আমাদের এখানে জগন্নাথের উৎসবের সময় খুব ধুম হয়, খুব ভালো হয়। তো সেই অলৌকিক একটা মানুষের 4টে আঙুল পড়ে গেলে, তাহলে বলুন সেই 4টে আঙুল আবার জয়েন্ট হয়ে যাওয়া। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে তিনি ডান হাত দিয়ে বা হাত দিয়ে, তবে দুটো আঙুল ওই বললাম অসাবধানতার জন্য, মানুষ তখন তো মাথা ঠিক থাকে না যে কি করব, তাও যে সাহস করে উনি করেছিলেন, তার জন্য দুটো আঙুল আর এই হাত দিয়ে করতে পারে। আচ্ছা, মানে ওই যে হলো গিয়ে কারিগর, ওনার হাতেরই সব তৈরি, যে স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, যে হলো যার আঙুল পড়ে গেছিল তার হাতেরই কিন্তু তৈরি সব দরজা, যে আসবাবপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ। অত্যন্ত মানে অলৌকিক ঘটনা। আর ওই পদ্ম সরোবরে পদ্ম, এই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকেই পদ্ম এখানে উঠে আসতেন এই মনসা মন্দিরে পদ্ম, তাই এটা হচ্ছে পদ্মা দেবী, তাই এখানে পদ্মা দেবী বিরাজমান। আপনি পেছনে গিয়ে রথটাই করতেন। আচ্ছা, রথটা আমি দেখিনি। ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। জিহ্বার দোষে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই দোষ আমি মস্তকে পেতে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে, সেটা ভক্তদের করুণা। এবং এই মন্দিরের ইতিহাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে, ওনার যে উনি বললেন অবশ্যই তোমরা জানিও যে মানে সেবায়েত এবং তার কথা তোমাদের কেমন লেগেছে এবং তার বিস্তারিত ইতিহাস কেমনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তাহলে চলো, ধন্যবাদ আরেকবারও, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। পেছনে আমি চিত্রটা তোমাদেরকে দেখাবো যে সেবায়েত বলল যে এখানে হলো তোমার পদ্ম সরোবর ছিল, এখন সেটা নেই। এবং যে রথটা ইতিহাসটা তখন তুলে ধরলো, এই রথটা বানাতে গিয়েই কিন্তু তার 4টে আঙুল কাটা পড়েছিল। আমরা শুনলে এটাই সেই রথ।
কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা মন্দিরের পেছন সাইডটা রাখা আছে। আর এই রথে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। এই সেই সরোবর, এখন অতটা জল ফল নেই, তোমরা দেখতে পাচ্ছ। নতুন করে এবার ইনস্ট্রাকশনের কাজ চলছে। আগে কিন্তু এখানেই পদ্ম সরোবরটা ছিল, আর এই পদ্ম দিয়েই কিন্তু পুজো হতো। এবং ওই মনসা দেবীর তোমরা দেখলে মনসা মন্দিরে পদ্মা দেবী পদ্মের উপর বসে আছে, মনসা দেবী, এখান থেকেই এই পদ্ম নিয়ে পুজো দেওয়া হতো। খুব সুন্দর একটা পরিবেশ, তোমরা আসলেই অবশ্যই দেখতে পাবে মন্দিরের পেছন সাইডটা, একদম মন্দিরের পেছন সাইডটা। তাহলে চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। মন্দিরটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা এখানে আসতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ বন্ধু তোমার জন্য।